আমরা হচ্ছে আমাদের একটা রিডিং টেস্ট সলভ করব আজকে, এবং এমন কোয়েশ্চেন নিব যে কোয়েশ্চেনগুলো আসলে খুব রেয়ার, বাট যদি চলে আসে তাহলে স্টুডেন্টরা খুব প্যানিক করে, কারণ এটা খুব একটা কেমব্রিজ বইতে নাই, বা অনেকে এটা আসলে প্র্যাকটিস করেই না, প্র্যাকটিস করতে খেয়ালই করে না। আমরা সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে কাজ করব। তো কোয়েশ্চেনগুলো কি, আমি একটু আমার হোয়াইট বোর্ডে শেয়ার করতেছি। এখানে আমি এখন সুন্দর করে লিখে দিই। আচ্ছা, আপনারা কেউ আছে না এমন যে কোনো একটা ভাষা এমন বেশি শুনছেন, সেটা হয়তো বা কোনো মুভির থেকে, খুব বেশি মুভি দেখছেন, আপনারা এমন একটা ভাষা যেটা আপনি সাবটাইটেল ছাড়া আপনি বুঝে ফেলেন, মানে আপনি জীবনে ওই ভাষা দেখেন নাই, ভাষা আপনি জানেন না, কোনো সাবটাইটেলও দেখেন নাই, আপনি ভাষা বুঝে ফেলেন, এরকম হয়েছে আপনাদের কারো? অনেক আছে, আমি জানি যে কোরিয়ান, ওই বিটিএস টিটিএস শুনে। হিন্দি, আচ্ছা হিন্দি তো আমাদের জাতীয় ভাষা, আমাদের দেশই তো হিন্দুস্তান, তো আমরা তো হিন্দিতে আমরা পারাই কথা, তাই না? আচ্ছা, তো হিন্দি উর্দু এটা ছাড়া আর কোনো ভাষা? আচ্ছা, পাঞ্জাবি কিন্তু হিন্দির সাথে সিমিলার, বাট কিছু ডিফারেন্স আছে, পাঞ্জাবিতে কিছু ওয়ার্ড আছে খুব ডিফারেন্ট। আমি কোনো এক কারণে খুব পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের ভক্ত বা পাঞ্জাবি গানের ভক্ত ছিলাম। অনেক বেশি পাঞ্জাবি গান শুনছি আমি এখন, পুরো প্রত্যেকটা শব্দ বুঝি। বাবা, স্প্যানিশ বুঝেন? মাশাআল্লাহ। না, আমি বলতে পারি না, বাট আমি বুঝি। পাঞ্জাবি আমাকে যা বলে আমি বুঝি। আরে মানে, কি এক অবস্থা এখন। আমি মনে পড়ছে ওই যে ইংল্যান্ডে গেছিলাম, পাঞ্জাবিরা কথা বলতেছে, আমি যাই, ওরা কথা বলতেছে ওদের ভাষায়, তা আমি পাশ থেকে শুনতেছি আর হাসতেছি, তো ওরা বলে কিরে, এও বুঝে? তো ওরা আমার সাথে পাঞ্জাবিতে কথা বলা শুরু করছে। তা আমি তো পাঞ্জাবি বলতে পারি না, বাট আমি বুঝি। তো এটা আরেক মজা ছিল। তো এই আর কি, মনে পড়লো জিনিসটা, যে ল্যাঙ্গুয়েজ আসলে এমন জিনিস, ল্যাঙ্গুয়েজ যদি আপনি এনজয় করেন এটা আপনি এমনিতে শিখে ফেলবেন। আচ্ছা, পাঞ্জাবি গান শুনে আমি তো ভাই পাঞ্জাবি গান, গান টান পারি না বেশি একটা ভালো। আর এখন গলা এমনি ভাঙ্গা, এখন গান শুনাইতে গেলে তারা বিচ্যুতি হয়ে যাবে। আচ্ছা, চলেন আমরা এটা করে ফেলি আজকে। আজকে আমাদের কোয়েশ্চেন টাইপটা হচ্ছে, প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ডায়াগ্রাম, ডায়াগ্রাম লেবেলিং। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো কেমন কোয়েশ্চেন থাকে, আপনার তো প্যাসেজ আছে, প্যাসেজের মধ্যে সব ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনের একটা ছবি আপনার সামনে দিল, একটা ছবি আপনার সামনে দিল, কথা কথায় এরকম একটা দিল, বলেন তো কি আঁকছি? কি আঁকছি এটা? আচ্ছা, কে কে বলতে পারেন দেখি, একজন বলছেন। উম, আমি তো আঁকছি একটা ঈগল পাখি আঁকছি। আপনারা প্লেন বললেন কেন, আমি তো ঈগল পাখি আঁকছি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, তাই না? তাহলে আমি ডেসক্রিপশন পড়বো, ডেসক্রিপশনে কি বলে। আচ্ছা, ছবি দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা প্লেন, একটা অ্যারোপ্লেন। এখন এই অ্যারোপ্লেনটাকে ডিসক্রাইব করছে প্যাসেজে, প্যাসেজে ডেসক্রিপশন আছে যে এটা হচ্ছে অ্যারোপ্লেন, অ্যারোপ্লেন হচ্ছে হ্যাজ আ লং বডি, অ্যাট দি এন্ড, অ্যাট দি এন্ড অফ দ্য প্লেন there is a tail. Question one. At the end of the plane, there is a tail. তাহলে আমি কি বলবো এটাকে, বলেন তো? আমি ডেসক্রিপশনে পাইছি অ্যাট দি এন্ড অফ দ্য প্লেন, ছবি দেখে আমাকে বুঝতে হবে যে কোথায় শুরু কোথায় শেষ। অ্যাট দি এন্ড অফ দ্য প্লেন দের ইজ আ টেইল, তাহলে আমি কোয়েশ্চেন ওয়ানের অ্যান্সার কি দিব? টেইল। ভেরি গুড।
টেইল। কারণ আমাকে বলছে প্লেনের শেষে একটা টেইল আছে, আমি দেখতেছি প্লেনের শেষ হচ্ছে এটা। তো এটা শেষে যে অংশটা আছে সেটাকে প্যাসেজে বলছে টেইল। তাহলে এই ইয়াটা অবশ্যই টেইল হবে। আমাকে বললো অন দ্য সাইডস, এমন টাইপের থাকে দেখবেন মাঝে মাঝে অ্যারো দেওয়া, ডাবল অ্যারো। অন দ্য অন দ্য অন বোথ সাইডস অফ দ্য প্লেন দেয়ার আর উইংস। অন বোথ সাইডস অফ দ্য প্লেন দেয়ার আর উইংস। তাহলে এই দুইটাকে যখন অ্যারো দেওয়া আছে আমি এটাকে কি লিখবো? ভেরি গুড, উইংস। আমি কি এখানে সিঙ্গুলার লেখার চান্স আছে? আমি কি উইং লিখতে পারবো? আমি কি উইং লেখার কোনো সুযোগ আছে? না, নাই। কেন নাই? কারণ আমাকে এক নাম্বার লিখেই দিছে প্যাসেজে উইংস, সেকেন্ড অ্যারো আছে দুইটা, তার মানে জিনিসটা প্লুরাল। তাহলে আমি এটা লিখবো উইংস। আচ্ছা, এই হচ্ছে কোয়েশ্চেন। আমার প্যাসেজে একটা ডেসক্রিপশন থাকবে, সেই ডেসক্রিপশনের একটা ছবি থাকবে আমার কোয়েশ্চেনে, এবং কোয়েশ্চেনের বিভিন্ন পার্ট আমাকে ছবির সাথে প্যাসেজ ম্যাচ করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্যাসেজে চলে যাই। সবাইকে দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমার বাম পাশে প্যাসেজ, ডান পাশে হচ্ছে আমার কোয়েশ্চেন। কোয়েশ্চেনে আমার ছবি দেওয়া আছে, ছবিগুলোকে আমার প্যাসেজের সাথে ম্যাচ করতে হবে। এটাই হচ্ছে আমার কাজ, অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতন, বাট একটা ছবির সাথে আমাকে ম্যাচ করতে হবে। তো আমাকে ইনস্ট্রাকশন কি দিছে আজকে? ওয়ান ওয়ার্ড অনলি, আমি একটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করব। আর এখানে আমি ইয়ে করবো। আচ্ছা, এখানে ছবিটা একটু এলোমেলো আছে, এটা আসলে ওয়েবসাইট তো। দেখেন, কোয়েশ্চেন ওয়ান দিয়ে বসছে নিচে, 4 5 6 দিয়ে বসছে উপরে, তো আমরা আগে এই ছবিটা নিয়ে কাজ করব। কোয়েশ্চেন ওয়ান। কোয়েশ্চেন ওয়ানেও দেখেন একটা টাইটেল আছে, দ্য পার্সিয়ান কানাত মেথড। পার্সিয়ান কানাত মেথড। পার্সিয়ান কানাত মেথড, এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ান। যেহেতু কোয়েশ্চেন ওয়ান, তাহলে প্যাসেজের শুরুর দিকে থাকার চান্স বেশি, তাই না? তাহলে আমরা একটু চলে আসি তো, দেখি কি বলছে। আজকে প্যাসেজের নাম কি? প্যাসেজের নাম হচ্ছে রোমান টানেলস। রোমান টানেলস। একটা জিনিস বলে, এটা কি আজকালকার জিনিস নাকি প্রাচীন যুগের, সেই রোমান যুগের কোনো জিনিস? রাইট, ডেফিনেটলি এটা রোমান আমলের, রোমান যুগ, এনশিয়েন্ট। এবং টানেল, টানেল মানে কি? সুন্দর, সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ। আচ্ছা, টানেল কি মাটির উপরে থাকে নাকি মাটির নিচে থাকে? মাটির নিচে থাকে, তার মানে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ। একটা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, মাটির নিচে যদি চলাচলের কোনো রাস্তা থাকে, কোনো পথ থাকে। প্যাসেজ মানে যেখান দিয়ে মানুষ পাস করতে পারে, সেটাকে বলা হয় টানেল। ঠিক আছে, তাহলে রোমান যুগে তারা টানেল বানানো শুরু করছিল। তো কি বলছে, দ্য রোমানস হু কন্ট্রোল এরিয়াজ অফ ইউরোপ, নর্থ আফ্রিকা অ্যান্ড এশিয়া মাইনর। রোমানরা একসময় কন্ট্রোল করতো ইউরোপ, নর্থ আফ্রিকা এবং এশিয়া মাইনরের কিছু এলাকা। অ্যাডপ্টেড দ্য কনস্ট্রাকশন টেকনিক্স of other civilizations to build tunnels in their territories. Adopted the construction techniques of other civilizations. Civilization মানে সভ্যতা। তারা অন্য সভ্যতাগুলা থেকে টানেল বানানোর জন্য কনস্ট্রাকশন টেকনিক শিখছে। তাদের নিজস্ব যে টেরিটরি আছে, টেরিটরি মানে হচ্ছে আমার এলাকা, এরিয়া, এটার আরেকটা নাম হচ্ছে টেরিটরি। রোমানদের যে টেরিটরি আছে, তাদের যে এলাকা আছে, সেখানে টানেল বানানোর জন্য তারা অন্যান্য সিভিলাইজেশন থেকে কনস্ট্রাকশন টেকনিক অ্যাডপ্ট করছে, ওদের থেকে শিখছে। আচ্ছা, তো আমার লাগবে কি প্রথমে? এই কিওয়ার্ড গুলা, পার্সিয়ান কানাত মেথড। দ্য পার্সিয়ানস হু লিভড ইন প্রেজেন্ট ডে ইরান। পার্সিয়ানরা কই থাকতো? আজকের দিনের ইরানে। ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশনস টু বিল্ড টানেলস। তারা ছিল সেই প্রথম সভ্যতাগুলোর একটা,
যারা টানেল বানানো শুরু করেছিল। আচ্ছা, তাহলে প্রথম টানেল বানাইছে এমন যতগুলা সিভিলাইজেশন আছে তাদের মধ্যে একটা ছিল পার্সিয়ানরা, that provided a reliable supply of water to human settlements in dry areas. আচ্ছা, যেটা কি, যে টানেলগুলা কি প্রোভাইড করতো? একটা রিলায়েবল সাপ্লাই অফ ওয়াটার, পানির একটা নির্ভরযোগ্য সাপ্লাই। মানে আমার পানি যে শেষ হয়ে যাবে না, পানিটা যে আমি পাবো, এটা কন্টিনিউয়াস থাকবে, সেই রিলায়েবল সাপ্লাই অফ ওয়াটার প্রোভাইড করতো টানেলগুলা। কোথায় করতো? টু হিউম্যান সেটেলমেন্টস ইন ড্রাই এরিয়াস, যেসব এলাকা শুষ্ক ছিল সেখানে যে মানব বসতি ছিল সেই সব মানব বসতিতে পানি সাপ্লাই করতো। আজকের দিনে আমরা কিভাবে করতেছি? আমাদের কি কোনো টানেল থেকে পানি আনতে হয়? আমাদের প্রত্যেকের বাসায় পানির পাইপ আছে না? আমরা কল ছাড়লে, ট্যাপ ছাড়লে পানি চলে আসে না? তার মানে আমাদের পানির সাপ্লাইটা আরো বেশি রিলায়েবল, অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রিলায়েবল আমাদের পানির সাপ্লাই। আমরা পানি টেপ ছাড়া মাত্রই পানি পেয়ে যাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসি। আচ্ছা, আমি তো এটা পাইলাম না যে এরা পার্সিয়ানরা শুরু করছে। এখন দেখতেছি যে আমার ওই কানাতটা কোথায় পাই? ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিফোর ক্রাইস্ট, বিসি। আপনাদেরকে মনে হয় বলছি অলরেডি, বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব। মানে ঈসা আলাইসাল্লাম জন্ম নেওয়ার আগে যে সময়কালটা হিসাব করতো সেটাকে বলে বিফোর ক্রাইস্ট। ফার্স্ট মিলেনিয়াম, ডেকেইড মানে দশক, ডেকেইড, ডেকেইড মানে এক দশক, 10 বছর। সেঞ্চুরি মানে কি? কত বছর? 100 বছর, সুন্দর। আর মিলেনিয়াম মানে? মিলেনিয়াম মানে 1000 বছর। রাইট, 1000 বছর, সুন্দর, ঠিক আছে, তাহলে আপনাদের মোটামুটি ক্লিয়ার আছে। তারপর আমরা সুন্দর করে জিনিসটা জেনে নিই যে 1000 বছর। তাহলে ওই খ্রিস্টপূর্ব প্রথম 1000 বছরের সময় দে ইন্ট্রোডিউসড দ্য কানাথ মেথড অফ টানেল কনস্ট্রাকশন। টানেল কনস্ট্রাকশনের জন্য তারা একটা কানাথ মেথড চালু করছিল। কারা? পার্সিয়ানরা। তাহলে আমি পেয়ে গেছি আমার কোয়েশ্চেনের টপিক। তাহলে এখন থেকে আমার অ্যান্সার শুরু হবে। তাহলে আমি কি করব? আমি একটু অ্যান্সারের কিওয়ার্ড গুলা বের করব, তাই না? আগে আমি কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনে আমার কি কি কিওয়ার্ড আছে যেখান থেকে আমি অ্যান্সারটা বের করব সেটা আমি বের করে নিই। তো দেখেন, এই একটা ছবি দিছে, ছবিটা দেখতে কিরকম লাগে বুঝি না কিছু। কি লিখছে? ওয়াটার টেবিল। এই যে লাইনটা আছে, সাদা কালো সাদা কালো, এটাকে বলতেছে ওয়াটার টেবিল। আচ্ছা, পানির টেবিল। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা জিনিস, দুইটা অ্যারো দেওয়া কিসের মধ্যে? ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং, ড্যাশ টু ডিরেক্ট দ্য টানেলিং। টানেলিং, টানেলিংকে ডিরেক্ট করার জন্য, তার মানে টানেলকে ডিরেক্ট করার জন্য। এই ডিরেক্টের অর্থ কি? এটা কি সরাসরি নাকি দিক নির্দেশনা? ডিরেকশন থেকে আসছে, কোনখান থেকে ডিরেক্ট শব্দটা আসছে? বলতেছে টানেলকে ডিরেক্ট করার জন্য। তাহলে টানেলকে সরাসরি করার জন্য নাকি টানেলের গতিপথ, ডিরেকশন ঠিক করার জন্য? ডিরেকশন, ভেরি গুড। তার মানে এই যে জিনিসগুলো আছে, একটা অ্যারো দিছে এখানে, একটা অ্যারো দিছে এখানে, এই জিনিসগুলোর কাজ হচ্ছে টানেলের ডিরেকশন ঠিক করা। টানেলের ডিরেকশনটা ঠিক করা মানে টানেল কোন দিকে যাবে সেটা ঠিক করা। ওকে। আচ্ছা, এগুলো দেখতে কেমন দেখা যায়? কাঠি কাঠি এগুলো কেমন লাগে দেখতে? কোনো খুঁটি, তাই না? কোনো খুঁটি বা কেমন এরকম টাইপের কিছু একটা দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খুঁটি টাইপের দেখা যাচ্ছে। সেকেন্ড, ওয়াটার রানস ইনটু আ ড্যাশ। এই অ্যারোটা কোথায়? এখানে। ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, পানি এসে এখানে জমা হয়, পানি এসে এখানে জমা হয়, ইউজড বাই লোকাল পিপল। যে পানিটা ব্যবহার করে কারা? লোকাল পিপলরা। তাহলে ওয়াটার রানস ইনটু আ ড্যাশ, পানি এসে এই জায়গাটায় জমা হয়, এই জায়গাটার নাম লাগবে। এই জায়গাটা কি? পানি এসে এখানে জমা হয় যেটা লোকাল মানুষরা ব্যবহার করে।
একটা হচ্ছে টানেলের ডিরেকশন ঠিক করার জন্য এটাকে রাখা হয়েছে, এই জিনিসগুলোকে। আর আরেকটা হচ্ছে পানি এসে এই জায়গাটায় জমা হয়, জায়গাটা কি? থার্ড, ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ। কি বলতেছে জায়গাটা? ভার্টিক্যাল শ্যাফটস। অ্যারোটা দেখেন কোন দিকে? এই একটা, এই দুইটা, যেহেতু দুইটা জিনিস তাই প্লুরাল। ভার্টিক্যাল শ্যাফটস, এই জিনিসগুলোর নাম হচ্ছে ভার্টিক্যাল শ্যাফটস। ভার্টিক্যাল মানে কি? খাড়া। শ্যাফট মানে ফাঁকা জায়গা। এই দেখেন এক একটা ইয়ার মাঝখানে মাঝখানে এক একটা ফাঁকা করে জায়গা আছে এরকম। এগুলো এক একটা ভার্টিক্যাল খাড়া খাড়া শ্যাফট, ভার্টিক্যাল শ্যাফটস। তো এটার কাজ কি? টু রিমুভ আর্থ। একটা কাজ হচ্ছে আর্থ রিমুভ করা। আর্থ মানে কি? একটা আর্থ মানে পৃথিবী, আরেকটা আর্থ মানে কিন্তু মাটি। এই যে সুন্দর, আপনারাও জানেন। এই তো বলছি সুন্দর। মাটি। আর্থ মানে মাটি। তো একটা কাজ হচ্ছে মাটি সরানো, মাটি রিমুভ করা। অ্যান্ড ফর ড্যাশ, মাটি সরানোর পাশাপাশি আরেকটা কাজ আছে, সেই কাজটা আমার লাগবে। তাহলে ভার্টিক্যাল শ্যাফটস একটা হচ্ছে মাটি সরায়, আরেকটা আরেকটা কাজ আছে, সেই কাজটা আমার লাগবে। এখন তাহলে আমি দেখি, আচ্ছা এইটা যেহেতু প্লুরাল, তাহলে এই যে যে জিনিসটা আছে এটাও কি প্লুরাল হওয়ার কথা না? এই দুইটা জিনিস যেটা দিয়ে টানেলের ডিরেকশন ঠিক করে, সেটাও কি প্লুরাল হওয়ার কথা না, যেহেতু দুইটা অ্যারো? রাইট। আসি এবার। তো they introduced the Kanath method of tunnel construction, which consisted of placing posts over a hill in a straight line. যে মেথডে ওরা কি করতো? প্লেসিং পোস্টস, ওরা পোস্ট বসাইতো ওভার আ হিল, একটা পাহাড়ের উপর, ইন আ স্ট্রেইট লাইন, একটা স্ট্রেইট লাইনে এক একটা পাহাড়ের উপর তারা পোস্ট বসাইতো, টু এনশিওর দ্যাট দ্য টানেল কেপ্ট টু ইটস রুট। এটা নিশ্চিত করার জন্য যে টানেল কেপ্ট টু ইটস রুট, টানেল তার রুট বরাবর থাকে, টানেল তার গতিপথ বরাবর থাকে, এটা এনশিওর করার জন্য তার একটা স্ট্রেইট লাইনে পাহাড়ের উপর পোস্টস বসাইতো। তাহলে এখান থেকে কোনো অ্যান্সার পাই? ভেরি গুড। পোস্টস, দেখেন বলেই দিছে টু এনশিওর দ্যাট দ্য টানেল কেপ্ট টু ইটস রুট। টানেল তার রুট বরাবর থাকবে, তার মানে কি? টানেল তার ডিরেকশন বরাবর থাকবে। এটা হচ্ছে প্যারাফ্রেজিং। টানেল তার রুট বরাবর থাকবে, তার মানে টানেল তার ডিরেকশন বরাবর থাকবে। এটার জন্য তারা কি করতো? স্ট্রেইট লাইনে পাহাড়ের উপরে, যে এক একটা পাহাড় না, এটা একটা পাহাড়, এটা আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়, আরেকটা পাহাড়, এক একটা পাহাড়ের উপর তারা কি বসাইছে? পোস্টস বসাইছে, খুঁটি। এবং পোস্ট গুলা কি সবগুলো একটা স্ট্রেইট লাইন বরাবর না? একটা স্ট্রেইট লাইনে তো নাকি? একটা স্ট্রেইট লাইনে তারা পাহাড়ের উপর পোস্টস বসাইতো যাতে টানেলের ডিরেকশনটা ঠিক থাকে। মানে এটা একটা ইয়ার মতন, একটা পিলার, যে ভাই এই বরাবর গেলে আমার পুরো টানেলটা আমরা এইভাবেই যাবে, টানেলটা আঁকা বাঁকা হবে না, এই পুরা পোস্ট বরাবর যাবে। তাহলে তারা পোস্টস বসাইতো টানেলকে ডিরেকশন দেওয়ার জন্য। পোস্টস প্লুরাল। সুন্দর। সেকেন্ড দেখি। অ্যান্ড দেন digging vertical shafts, এই যে আরেকটা পেয়ে যাচ্ছি, vertical shafts down into the ground at regular intervals। রেগুলার ইন্টারভাল মানে একটু পর পর, একটা রেগুলার ডিস্টেন্স পর পর তারা মাটির মধ্যে ভার্টিক্যাল শ্যাফট খনন করত। ওই যে আমরা দেখলাম ভার্টিক্যাল শ্যাফট হচ্ছে গিয়ে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মাটি নাই, খালি পুরো জায়গাটা। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভ দি আর্থ। এই আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স, মাটির নিচে যেসব ওয়ার্কাররা কাজ করতো, তারা কি করতো? রিমুভ দি আর্থ। রিমুভ আর্থ, একটা কাজ পেয়ে গেছি। ফ্রম বিটুইন দি এন্ডস অফ দ্য শ্যাফটস, এই শ্যাফটের যে এন্ড আছে, এটা একটা এন্ড, এটা হচ্ছে আরেকটা এন্ড, একটা প্রান্ত, ওটা হচ্ছে আরেকটা প্রান্ত, এই প্রান্তগুলোর মাঝখান থেকে তারা মাটি সরাই ফেলতো। তাহলে এই রিমুভ দি আর্থ একটা কাজ পেয়ে গেছি, আরেকটা কাজ আমার লাগবে। ফ্রম বিটুইন দি এন্ডস অফ দ্য শ্যাফটস ক্রিয়েটিং আ টানেল। তারা যখন এই শ্যাফটের মাঝখান থেকে মাটি সরাইতো, এই সরাইতে সরাইতে অটোমেটিক্যালি একটা টানেল হয়ে যেত। দি এক্সক্যাভেটেড সয়েল, এক্সক্যাভেট করা মানে হচ্ছে খোঁড়া, যে মাটিটা খোঁড়া হয়েছে, খুঁড়ে ফেলা হয়েছে। এক্সক্যাভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস,
এটা ভূপৃষ্ঠে নিয়ে আসা হইতো, ভূপৃষ্ঠ সারফেসে নিয়ে আসা হইতো ইউজিং দ্য শ্যাফটস। এই শ্যাফট দিয়েই যে মাটিটা খোঁড়া হয়েছে মাটিটাকে তারা উপরে নিয়ে আসতো, সারফেসে নিয়ে আসতো। আচ্ছা, which also provided ventilation during the work। তারা এই শ্যাফটের ভিতর থেকে মাটিটাকে বাইরে নিয়ে আসতো, উপরে নিয়ে আসতো, এবং এটা আবার কি করতো, তাদের কাজের সময় ভেন্টিলেশন দিত, মানে আলো বাতাস চলাচল করতে দিত। তাহলে ভার্টিক্যাল শ্যাফটের একটা কাজ হচ্ছে মাটি সরানো, আরেকটা কাজ কি? ভেন্টিলেশন। সুন্দর, সুন্দর, ভেন্টিলেশন, আলো বাতাস চলাচল করা। রাইট, সুন্দর। এই হচ্ছে কাজ, ভেন্টিলেশন। ঠিক আছে, এখন দেখি। ওয়ান্স দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, একবার যখন টানেলটা শেষ হয়ে যাইতো। আচ্ছা, টানেলটা কমপ্লিটেড, শেষ হয়ে গেছে। দেখেন তো ভার্টিক্যাল শ্যাফট ট্যাফট কোথায় শেষ হয়ে গেছে? এই এসে 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 এই জায়গায় শেষ হয়ে গেছে না? টানেলটা মোটামুটি এই যে এখান থেকে এসে এসে এখানে শেষ হয়ে গেছে না? Once the tunnel was completed, it allowed water to flow from the top of a hillside. টানেল যখন শেষ হয়ে যেত, it allowed water, এটা পানিকে অ্যালাউ করতো টু ফ্লো ফ্রম দ্য টপ অফ আ হিল সাইড। এখানে বলেন যে পাহাড়ের উঁচু অংশ কোনটা, এটা নাকি এটা? টপ অফ আ হিল সাইড কোনটা মনে হয়, এই লেফটে নাকি রাইটে? কোন দিকটা হচ্ছে টপ অফ আ হিল সাইড? লেফটে। সুন্দর। তো বলছে এটা পানিকে অ্যালাউ করতো একটা হিল সাইডের উপর থেকে ফ্লো করে, ফ্লো ফ্রম দ্য টপ অফ আ হিল সাইড ডাউন টুয়ার্ডস দ্য ক্যানেল। হিল সাইডের উপর থেকে ফ্লো করে ডাউন টুয়ার্ডস দ্য ক্যানেল। তাহলে পাহাড়ের উপর থেকে ফ্লো করে এটা এসে কোথায় জমছে? কোন জায়গাটা জমছে? ডাউন টুয়ার্ডস দ্য ক্যানেল, হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, যেটা কাদের জন্য পানি দিত? ফর হিউম্যান ইউজ, মানুষের ব্যবহারের জন্য। তাহলে ওয়াটার রানস ইনটু আ কি, ইউজড বাই লোকাল পিপল, যেটা মানুষ ব্যবহার করতো। ভেরি গুড, ওয়াটার রানস ইনটু আ ক্যানেল। এই যে দেখেন একটা হয়ে গেছে আমাদের, একটা আমাদের ডান। দেখছেন? আমরা জাস্ট কি করছি, আমরা ছবিটা একটু ভালো করে দেখতে হয়েছে, বুঝতে হয়েছে, বুঝে এবার আমরা ডেসক্রিপশন পড়তেছি আর ছবির সাথে ম্যাচ করে করে আমরা আমাদের অ্যান্সার বের করতেছি যে কোনটা কোথায় আছে। তাই না? Done. আমাদের একটা জিনিস শেষ। তাহলে এবার আমরা পরের ছবিতে যাই। কিছু জিনিস একটু মুছে দিই। ওকে, সেকেন্ড ছবিটা কি? সেকেন্ড ছবিটা হচ্ছে ক্রস সেকশন। আজকে অনেক বেশি মশা বাসনের, মানে শুধু মশার কামড় থেকে বাঁচার জন্য বিদেশে যাওয়া ভালো। বিদেশে কোনো মশা পাইনি, মালয়েশিয়াতে পাইছি। বাবা, মালয়েশিয়ার মধ্যে মশা অনেক, মশা মাছি, রুমের মধ্যে বিচ্ছু চলে আসছিল। এমন যাই ম্যানেজারকে এমন দিছি বকা, তারপর হচ্ছে এসে বিচ্ছু মারছে। কি ভয়ঙ্কর জিনিস, রুমের মধ্যে বিচ্ছু চলে আসছে। বাংলাদেশেও রুমে সহজে বিচ্ছু আসে না। হ্যাঁ, রাইট। এখন সব জায়গায় মশা বেড়ে গেছে এবং সবাই সাবধান থাকেন, সবার কিন্তু ঠান্ডা কাশি জ্বর হচ্ছে খুব। ডেঙ্গু টেঙ্গু সব হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, নানান রকমের ঠান্ডা কাশি জ্বর সবার লেগে আছে, সবাই সাবধান থাকেন। সহজে অসুস্থ হয়েন না, এই অসুখ সারতেছে না। আমার আজকে 2 সপ্তাহ ধরে হচ্ছে গলা ভাঙ্গা, নাক ব্লক, তারপর গলায় কাশি কফ, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের। খুব ডেঞ্জারাস জিনিস, 2 সপ্তাহ ধরে কোনো মানে ইমপ্রুভমেন্ট, খুব আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আমি আগের থেকে ভালো হয়েছি। লাস্ট 1 সপ্তাহ খুব খারাপ গেছে, এখন আজকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসেন। তো এইটাই, মশা যদি মশার থেকে বাঁচতে চান তাহলে বিদেশ চলে যান, বাকি সবকিছু পরে, আগে মশার থেকে বাঁচান। যে মশা যে কষ্ট দেয়।
তো আমরা কোথায় আসছি, যে কোয়েশ্চেন 4, ক্রস সেকশন অফ আ রোমান কানাত শ্যাফট। এন্ড পরের কোয়েশ্চেনের টপিকটা কি, রোমান কানাত শ্যাফট। দে লেটার পাস্ট অন দেয়ার নলেজ টু দ্য রোমানস। আগে আমরা কথা বলতেছিলাম কাদেরকে নিয়ে, পার্সিয়ানদেরকে নিয়ে। পার্সিয়ানরা তাদের নলেজটা কাদেরকে পাস করছে, রোমান্সদেরকে, who also used the Kanat method to construct water supply tunnels for agriculture. ওরাও কি করছে, কানাত মেথড ব্যবহার করে তাদের যে এগ্রিকালচার কৃষিকাজ, সেটার জন্য পানি সাপ্লাই করছে। রোমান কানাত টানেলস ওয়ার কনস্ট্রাক্টেড উইথ ভার্টি, আচ্ছা, এটা পড়ার আগে আমি একটু কোয়েশ্চেনগুলো দেখে নিই, যেহেতু আমি পেয়ে গেছি রোমান কানাত শ্যাফট, আমি একটু এবার দেখে নিই। তো প্রথম যে কোয়েশ্চেনটা দেখেন, এই যেটা ঢাকনা, একটা ম্যান হোলের ঢাকনার মতন না, ম্যান হোলের ঢাকনার মতন দেখা যায়, ড্যাশ মেড অফ উড অর স্টোন। এই ঢাকনাটা কি দিয়ে বানাইছে, উড অর স্টোন। তাহলে আমি উড আর স্টোন যেখানে পাবো সেখানে আমি ঢাকনাও পাবো। সেকেন্ড দেখেন, এটা রড, রডের মধ্যে একটা সুতা ঝুলে, সুতার আগায় আবার কিছু একটা আছে, লাটিমের মতন কিছু একটা আছে। এটাকে কি বলছে, ড্যাশ অ্যাটাচড টু দ্য প্লাম লাইন, ড্যাশ অ্যাটাচড টু দ্য প্লাম লাইন। এই জিনিসটা প্লাম লাইনের সাথে অ্যাটাচড আছে। তাহলে এটা অ্যাটাচড আছে কিসের সাথে, এই সুতার সাথে না? তাহলে এই সুতাটাই মনে হয় প্লাম লাইন, এই সুতাটাই প্লাম লাইন। আচ্ছা, থার্ড, হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস ইউজড ফর ড্যাশ। হ্যান্ড হোল্ডস মানে হাত রাখার জায়গা, অ্যারোটা কোন দিকে দেখেন, অ্যারো হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস, হাত রাখার জায়গা, হাতদানি পাদানি, হাত দিয়ে ধরতে পারে আবার পাও রাখতে পারে। এটা কিসের জন্য ব্যবহার করা হয়তো, কোন একটা কাজের জন্য, সেই কাজটা আমার লাগবে। তাহলে কিওয়ার্ড হচ্ছে এগুলা, উড, স্টোন, প্লাম লাইন, হ্যান্ড হোল্ডস, ফুট হোল্ডস। ওকে, তো কি বলছে, দ্য শ্যাফটস ওয়ার ইকুইপড উইথ, এই পাই গেছি, হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস। এই শ্যাফটের মধ্যে, এই যে শ্যাফটের মধ্যে কি থাকতো, হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস, হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস, টু হেল্প দোজ ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম, টু হেল্প দোজ ক্লাইম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম। যারা ওই শ্যাফটের ভিতর ঢুকতো এবং শ্যাফট দিয়ে বেয়ে বেয়ে উপরে আসতো, যারা ভিতরে ঢুকতো বাইরে আসতো, তাদেরকে হেল্প করার জন্য হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড ছিল। তাহলে হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ড কিসের জন্য ব্যবহার করতো, ক্লাইম্বিং এর জন্য। বেয়ে বেয়ে উপরে উঠতো, বেয়ে বেয়ে নিচে নামতো, ইউজড ফর ক্লাইম্বিং। অ্যান্ড ওয়ার কাভার্ড উইথ আ উডেন অর স্টোন লিড। এটা কি দিয়ে কাভার করা থাকতো, উইথ আ উডেন অর স্টোন লিড, উডেন অর স্টোন লিড। তাহলে উড আর স্টোন তো পাইছি, জিনিসটা কি, কি দিয়ে কভার করতে এটা, একটা লিড, লিড মানে ঢাকনা, যেটা বানানো হইতো উড বা স্টোন দিয়ে, উডেন অর স্টোন লিড। তাহলে লিড মেড অফ উড অর স্টোন। সুন্দর, দুইটা অ্যান্সার পেয়ে গেছি আমরা একসাথে, নাইস। এন্ড লাস্ট কি আছে, ড্যাশ অ্যাটাচড টু দ্য প্লাম লাইন, আর রড, রড প্লাম লাইন, টু এনশিওর দ্যাট দ্য শ্যাফটস ওয়ার ভার্টিক্যাল। এই যে শ্যাফট গুলা, যে যে ফাঁকা জায়গাগুলো যে তারা মাটি খুঁড়ে বানাইতো, এটা যে ভার্টিক্যাল হবে, একদম সোজা হবে, খাড়া হবে, সেটা এনশিওর করার জন্য রোমানস হাং আ প্লাম লাইন। রোমানরা কি করতো, একটা প্লাম লাইন ঝুলাই দিত, ফ্রম আ রড। একটা প্লাম লাইন ঝুলাই দিত কিসের থেকে, ফ্রম আ রড, পেয়ে গেছি, কাছাকাছি চলে আসছি। প্লেসড অ্যাক্রস দ্য টপ অফ ইচ শ্যাফট। প্রত্যেকটা শ্যাফটের উপরে একটা মানে, এই যে এই হচ্ছে শ্যাফট, শ্যাফটের উপরের দিকে একটা রড থাকতো, সেই রড থেকে তারা প্লাম লাইন ঝুলাই দিত। অ্যান্ড মেড শিওর, তারা নিশ্চিত করতো, দ্যাট দ্য ওয়েট অ্যাট দি এন্ড অফ ইট, এই প্লাম লাইনের শেষে যে ওয়েটটা ছিল, হাং ইন দ্য সেন্টার অফ দ্য শ্যাফট, সেটা একেবারে শ্যাফটের মাঝ বরাবর ঝুলতো। দ্য ওয়েট অ্যাট দি এন্ড অফ ইট, এই প্লাম লাইনের শেষে একটা ওয়েট ছিল, সেটা একদম এই শ্যাফটের মাঝ বরাবর ঝুলতো। এটা একদম মিডলে আছে না? তাহলে জিনিসটার নাম তো চলেই আসছে কথা বলতে বলতে, জিনিসটা কি,
প্লাম্ব লাইনের শেষে কি কি ছিল? দ্য ওয়েট অ্যাট দি এন্ড অফ ইট, এর এন্ডে কি ছিল? একটা ওয়েট ছিল, একটা ভারী বস্তু ছিল। এটা কিন্তু এখনো ব্যবহার করে। এখনো একটা বিল্ডিং যখন বানায়, তার এরকম একদম দেখবেন ছাদ, ধরেন এটা একটা 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা রড ঝুলায় এরকম, ওই রড থেকে তারা একটা সুতা ঝুলায় দেয় নিচে, এরকম রশি, মোটা রশি। সেটার আগে একটা 5-10 কেজির একটা ভারী জিনিস থাকে। অথবা বোতল, দেখবেন 5 লিটারের মামের বোতল আছে না, মামের বোতলের ভিতর বালু বালু ঢুকায়, সেটা ঝুলায় দেয় হচ্ছে উপর থেকে। তাহলে এই লাইনটা একেবারে টান টান থাকে। এটা দেখে দেখে ওরা পাইপ, স্যানিটারি পাইপ আছে না, ওই পাইপ বসায়, ইয়া বসায়। তো এক এক সব কিছু কিন্তু এই লাইনটাকে ফলো করে, কারণ এত বড় বিল্ডিং তো আর স্কেল দিয়ে মাপতে পারবে না। ওরা এই লাইনটার সাহায্যে হচ্ছে পুরো জিনিস মাপঝোপ করে। তাহলে প্লাম লাইনের শেষে যে ওয়েট থাকে সেটা একদম মাঝ বরাবর ঝুলতো। এই দেখেন আমাদের হয়ে গেছে জিনিসটা, সুন্দর হয়ে গেছে আজকে আমাদের। তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম লেবেলিং। কম আসে, বাট আসলে মানুষ প্যানিক করে, একদম সত্যি কথা। 2-1 বার আসছে, এই লাস্ট প্রতি বছর একবার করে আসছে। 2023-এ আসছে, 24-এ আসছে, যখন আসছে। হ্যাঁ হ্যাঁ, একমাত্র দেখেন ডায়াগ্রাম আসলে ছবির সাথে কিন্তু ডেসক্রিপশনটা সমানভাবে মিলাইতে পারে না, ছবির সাথে সমান করে মিলাইতে পারে না। এই কারণে এখানে অ্যান্সারটা আপনার একটু আগে পিছে পাবেন, বাট একই এরিয়াতে পাবেন, একটু আগে পিছে পাবেন, একটু আগে পিছে। এটারও আর কি সিকোয়েন্স থাকে না, বাট একই এরিয়াতে পাবেন। না একদম নন সিকোয়েন্সও না, সিকোয়েন্স থেকে আসলে ছবি তো, ছবিতে ডেসক্রিপশন মিলায় একেবারে সিরিয়াল মেনটেন করা যায় না। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমাদের একটা কোয়েশ্চেন। এখন আমরা আবার নেক্সট একটা কোয়েশ্চেন করি, যেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আমাদের তো এটা অলরেডি, আমরা এই জিনিসটাতে মোটামুটি মাস্টার সবাই নাকি। এবার আমরা একটু ট্রু ফলস নট গিভেন করব। আসি, কোথা থেকে দেখি, প্রথম কি লাগবে আমাদের? তো ট্রু ফলস নট গিভেন মনে আছে তো সবার? কি করি সবার আগে? কি কোয়েশ্চেন পড়ি, তাই না? কোয়েশ্চেন পড়ি, কোয়েশ্চেন যদি প্যাসেজের সাথে মিলে, একই মিনিং দেয়, সিমিলার হয়, তাইলে ট্রু। যদি উল্টা হয়, কন্ট্রাডিকশন থাকে, সংঘর্ষ হয়, ক্ল্যাশ হয়, তাহলে ফলস। যদি ডিফারেন্ট ইনফরমেশন দেয় অথবা দেয়ই নাই, তাহলে আমি শিওর না, ট্রুও বলতে পারতেছি না, ফলসও বলতে পারতেছি না, তখন নট গিভেন। প্রথমটা কি বলছে দেখি, প্রথমটা কি বলছে? দ্য কাউন্টার এক্সক্যাভেশন মেথড। কাউন্টার এক্সক্যাভেশন মেথড, এটা আরেকটা মেথডের নাম। কমপ্লিটলি রিপ্লেসড, completely replaced the Kanath method in the 6th century BCE. The counter excavation method completely replaced the Kanath method in the 6th century BCE. কাউন্টার এক্সক্যাভেশন মেথড কমপ্লিটলি রিপ্লেস করছিল, কমপ্লিটলি রিপ্লেস করছে, পুরাপুরি ভাবে রিপ্লেস করছে, টোটালি রিপ্লেস করছে কানাত মেথডকে। কখন? 6th সেঞ্চুরি BC। যেহেতু একটা নাম্বার আছে, তাহলে নাম্বার কিওয়ার্ডটা আমার সহজে আমি লোকেট করতে পারবো। তো 6th সেঞ্চুরি BC কই? এই তো শুরুতে পেয়ে গেছি, 6th সেঞ্চুরি BC। কি হয়েছে? আ সেকেন্ড মেথড অফ টানেল কনস্ট্রাকশন অ্যাপিয়ার্ড। টানেল কনস্ট্রাকশনের জন্য আরেকটা সেকেন্ড মেথড আসছে, কল্ড দ্য কাউন্টার এক্সক্যাভেশন মেথড। আমরা আরেকটা পাই গেছি। আচ্ছা, ইন হুইচ, যে মেথডে দ্য টানেল ওয়াজ কনস্ট্রাক্টেড ফ্রম বোথ এন্ডস। টানেলটা কনস্ট্রাক্ট করা হয়তো কোথা থেকে? ফ্রম বোথ এন্ডস, দুই প্রান্ত থেকে। তার মানে ধরেন এখানে একটা পাহাড় আছে, এখানে একটা ইয়ে আছে, এদিক থেকেও টানেল বানানো শুরু করছে, এদিক থেকেও টানেল বানানো শুরু করছে, দুইটা এসে মাঝখানে মিলছে। ইট ওয়াজ ইউজড, এটা ব্যবহার করা হতো, টু কাট থ্রু হাই মাউন্টেন্স। হাই মাউন্টেন্স, উঁচু উঁচু পাহাড় পর্বতের মাঝখান দিয়ে পথ বানানোর জন্য এটা ব্যবহার করা হতো। টু কাট থ্রু হাই মাউন্টেন্স, হাই মাউন্টেন্স, হাই মাউন্টেন্স এর ভিতর দিয়ে তারা এই
মেথডটা ব্যবহার করে টানেল বানাইতো। When the Kanat method was not a practical alternative. It was used to cut through high mountains. হাই একটা উঁচু পাহাড়, এই পাহাড়ের ভিতর দিয়ে টানেল বানানোর জন্য তারা কাউন্টার এক্সক্যাভেশন মেথড ব্যবহার করত, যখন কানাত মেথড একটা প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ ছিল না। তার মানে যখন মাউন্টেন্সের ভিতর দিয়ে টানেল বানাইতো, তখন কানাত মেথড ব্যবহার করা যাইতো না। তখন তারা কোনটা ব্যবহার করত? কাউন্টার এক্সক্যাভেশন মেথড। সিই, সিই লিখলাম এটা। ইনফরমেশনটা কি বলছে? হাই মাউন্টেন্সের ভিতর দিয়ে যখন টানেল বানাইতো, তখন কানাত মেথড প্র্যাকটিক্যাল ছিল না। এর জায়গায় অল্টারনেটিভ কি আসতো? কাউন্টার এক্সক্যাভেশন মেথড। আর কোয়েশ্চেনে বলছে কাউন্টার এক্সক্যাভেশন কমপ্লিটলি রিপ্লেস করছে, কমপ্লিটলি। ওখানে বলছে যে কানাত মেথড যখন প্র্যাকটিক্যাল ছিল না, একটা প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ ছিল না, তখন কাউন্টার এক্সক্যাভেশন ব্যবহার করতো। ফলস। ভেরি গুড, ভেরি গুড, ফলস। কেন ফলস? এটা কি কমপ্লিটলি রিপ্লেস করছে? তাহলে তো বলতোই যে না, কানাত মেথড এখানে, কানাত মেথডে আর কোনো কাজ করা হয় নাই, কানাত মেথড পুরাপুরি শেষ হয়ে গেছে। কানাত মেথডের জায়গায় আসছে কাউন্টার এক্সক্যাভেশন, এবং এটা দিয়েই তারপর থেকে সব টানেল বানাইছে। এখানে বলছে কানাত মেথড যখন প্র্যাকটিক্যাল ছিল না, কানাত মেথড যখন অ্যাপ্লাই করা যাইতো না, শুধুমাত্র তখন, শুধুমাত্র তখন কাউন্টার এক্সক্যাভেশন ব্যবহার করতো। তার মানে যখন কানাত মেথড প্র্যাকটিক্যাল ছিল তখন আর ওটা ব্যবহার করতো না। তার মানে এটা আসলে কমপ্লিটলি রিপ্লেস করে নাই, এটা আংশিকভাবে, পার্শিয়ালি রিপ্লেস করছে। যখন কানাত মেথড প্র্যাকটিক্যাল ছিল না, শুধুমাত্র তখন কাউন্টার এক্সক্যাভেশন ব্যবহার করতো। এছাড়া, রে মশাটা চলে গেছে। এছাড়া যদি প্র্যাকটিক্যাল থাকতো তখন ডেফিনেটলি এটা ব্যবহার করতো। তো বলেই দিছে, ওয়েন, যখন কানাত মেথড প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ ছিল না, তখনই কাউন্টার এক্সক্যাভেশন ব্যবহার করতো হাই মাউন্টেন্সে। বাট তার মানে এই না যে কাউন্টার এক্সক্যাভেশন সব জায়গা থেকে, সবখান থেকে কানাতকে পুরাপুরি ভাবে রিপ্লেস করছে। কমপ্লিটলি আর পার্শিয়ালি যেহেতু এক কথা না, এটা যেহেতু একটা অপোজিট কথা, একটা কন্ট্রাডিকশন, এই কারণে এই ইনফরমেশনটা মিলে নাই, এটা একটা ফলস। কমপ্লিটলি রিপ্লেস করেনি, এটা পার্শিয়ালি রিপ্লেস করছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? নাই, সুন্দর, সবাই তো ফলস দিছেন। যাক। আচ্ছা, এবারের পরেরটা চলে আসে। অনলি, এই যে এই কথাগুলো দেখবেন, কমপ্লিটলি, অনলি, এটা নিয়ে আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটা লেসন দেখাবো শেষে। ছোট্ট একটা লেসন, কমপ্লিটলি, অনলি, এগুলাকে কি বলে? অনলি experienced builders were employed to construct a tunnel using the counter excavation method. কাউন্টার এক্সক্যাভেশন মেথডে টানেল কনস্ট্রাক্ট করার জন্য শুধুমাত্র এক্সপিরিয়েন্সড বিল্ডারদেরকে নিয়োগ দেওয়া হইতো। কাউন্টার এক্সক্যাভেশন মেথডে কাজ করার জন্য শুধুমাত্র এক্সপিরিয়েন্সড বিল্ডার্সদেরকে নিয়োগ দেওয়া। তাহলে আমার লাগবে যে এক্সপিরিয়েন্স বিল্ডার ছাড়া আর কেউ এখানে কাজ করতে পারেনি, এবং বিল্ডাররা এক্সপিরিয়েন্সড, এইরকম কোন ইনফরমেশন আমার লাগবে। দিস মেথড রিকোয়ার্ড গ্রেটার প্ল্যানিং। এই মেথডে কি লাগতো? অনেক বেশি প্ল্যানিং লাগতো, অ্যান্ড অ্যাডভান্সড নলেজ অফ সার্ভেইং, ম্যাথমেটিক্স অ্যান্ড জিওমেট্রি। এখানে খুব অ্যাডভান্সড নলেজ লাগতো সার্ভে করা, সার্ভে মানে জরিপ করা, এই মাটির কত মাপ ঝোঁক এটা বোঝা, সার্ভে করা। ম্যাথমেটিক্স অ্যান্ড জিওমেট্রি, অ্যাজ বোথ এন্ডস অফ আ টানেল হ্যাড টু মিট কারেক্টলি অ্যাট দ্য সেন্টার অফ দ্য মাউন্টেন। এই যে পাহাড়ের মাঝখান বরাবর তারা যেহেতু দুই দিক থেকে, এদিক থেকে একটা গ্রুপ বানাচ্ছে, এদিক থেকে আরেকটা গ্রুপ বানাচ্ছে, বলছে না বোথ এন্ডস অফ দ্য টানেল, টানেলের দুই প্রান্ত থেকে বানানো শুরু করতো, এসেটা মাঝখানে মিলতো। তো যেহেতু মাঝখানে মিলা লাগতো এবং কারেক্টলি মিলতে হইতো এই সেন্টার অফ দ্য মাউন্টেনে, তাই যারা এটা মানে এই মেথডে কি লাগতো? অনেক বেশি প্ল্যানিং লাগতো, অনেক পরিকল্পনা লাগতো, এবং অ্যাডভান্স নলেজ লাগতো সার্ভে, ম্যাথমেটিক্স এবং জিওমেট্রি। আচ্ছা, এখন বলেন। আরেকটা লাইন আছে, অ্যাডজাস্টমেন্টস
টু দ্য ডিরেকশন অফ দ্য টানেল অলসো হ্যাড টু বি মেড। টানেলের যে ডিরেকশন গতিপথ সেখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লাগে সেটাও করা লাগতো। whenever builders encountered geological problems or when it deviated from its set path। যখনই বিল্ডাররা কোনো জিওলজিক্যাল প্রবলেম পাইতো, জিওলজিক্যাল মানে ভূতাত্ত্বিক, ধরেন একটা পাহাড়ের ভিতর দিয়ে বানাচ্ছে, হঠাৎ দেখলো যে এখানের মাটিটা খুব বেশি নরম, এই অংশের মাটি, তাইলে এদিক দিয়ে বানানো যায়, মানে ব্যাপারটা এমন ধরেন, মানে এই সোজা বানাচ্ছে, হঠাৎ দেখলো এখানে একটা বাধা চলে আসছে, তাহলে কি করতে হবে? টানেলটাকে বাঁকায় নিতে হবে, তাই না? এরকম করে নিতে হবে কারণ এটা একটা বাধা। এই যে যদি টানেলের ডিরেকশনে কোনো জিওলজিক্যাল প্রবলেম পাওয়া যাইতো অথবা এর পথে যদি কোনো ডেভিয়েশন, কোনো বিচ্যুতি থাকতো, তখন কি করতে হতো? অ্যাডজাস্টমেন্ট করা লাগতো টানেলের ডিরেকশনে, টানেলের ডিরেকশনটাকে অ্যাডজাস্ট করা লাগতো, একটু এদিক ওদিক চেঞ্জ করা লাগতো। বিল্ডাররা যখনই কোনো প্রবলেম ফেস করতো বা তাদের যে সেট পাথ, তাদের যে পথটা তারা সেট করছে, সেখান থেকে যখন কোনো ডেভিয়েশন দেখতো, কোনো বিচ্যুতি দেখতো, তারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করা লাগতো টানেলের ডিরেকশনে। এখন বিল্ডার্স বলছে, এখানে কোনো এক্সপিরিয়েন্স বলছে, বা শুধুমাত্র এক্সপিরিয়েন্সটাই পারবে এছাড়া আর কেউ পারবে না এমন কিছু বলছে? এখানে লিখছে বিল্ডাররা যখন এনকাউন্টার করতো, বিল্ডারদের এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা নাই, এবং শুধুমাত্র যে ওরাই, এক নম্বর এক্সপিরিয়েন্সড কথাটাই নাই, সেকেন্ড শুধুমাত্র এক্সপিরিয়েন্স বিল্ডাররা কাজ করবে এমন কোনো কথাও নাই, কথাই নাই, টোটালি নাই। তাইলে এই ইনফরমেশনটা নট গিভেন, এটা দেয়া নাই। আমাদের কথা বলছে, বিল্ডারের কথা বলছে, কিন্তু এক্সপিরিয়েন্সড অথবা শুধুমাত্র এক্সপিরিয়েন্স বিল্ডার এগুলা কিছুই এখানে নেই, তাহলে এটা বাদ। থার্ড, দ্য ইনফরমেশন অ্যাবাউট আ প্রবলেম দ্যাট অকার্ড ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেম। একটা অ্যাকুইডাক্ট সিস্টেম, ওই যে পানির টানেল আর কি, ধরেন একটা অ্যাকুইডাক্ট সিস্টেম, অ্যাকুয়া মানে হচ্ছে পানি, তো সম্ভবত এমন কিছু বোঝাচ্ছে অ্যাকুইডাক্ট। দেখি তো অ্যাকুইডাক্ট অর্থ কি, আমারও শিখে হয়ে যাবে আপনাদের সাথে। অ্যাকুইডাক্ট, আমি তো আর সবকিছুর এক্সপার্ট না, তাই না? আমারও তো শিখা লাগে। ইজ আ ওয়াটার কোর্স কনস্ট্রাক্টেড টু ক্যারি ওয়াটার, ওই যে ধরেন ফ্রম আ সোর্স টু আ ডিস্ট্রিবিউশন পয়েন্ট ফার অ্যাওয়ে, ওই যে টানেল টাইপের, একটা খাল টাইপের, যে দূর থেকে হচ্ছে গিয়ে সোর্স থেকে ডিস্ট্রিবিউশন পয়েন্টে পানি নিয়ে আসার জন্য একটা ওয়াটার কোর্স, একটা পানির পথ। ঠিক আছে, থ্যাংক ইউ গুগল। আমরা এখন পড়াশোনা করি আবার। তো একটা অ্যাকুইডাক্ট সিস্টেম, সেটার নাম কি? স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেম। এটার কনস্ট্রাকশনের সময় একটা প্রবলেম হয়েছিল, আ প্রবলেম দ্যাট অকার ডিউরিং দ্য কনস্ট্রাকশন। স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেমের কনস্ট্রাকশনের সময় একটা প্রবলেম হয়েছিল, সেটার ব্যাপারে ইনফরমেশন আছে কোথায়? ওয়াজ ফাউন্ড ইন অ্যান এনশিয়েন্ট বুক। একটা প্রাচীন বইয়ে ওই প্রবলেমের ব্যাপারে ইনফরমেশন পাওয়া গেছে। তাহলে স্যালডি অ্যাকুইডাক্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। প্রবলেম, এনশিয়েন্ট বুক। They constantly check the tunnel's advancing direction. For example, by looking, এখানে কোনো স্যালডি অ্যাকুইডাক্ট নাই। লার্জ ডেভিয়েশনস কুড হ্যাপেন, আচ্ছা বড় বড় বিচ্যুতি ঘটতে পারে। And they could result in one end of the tunnel not being usable। যদি এমন কোনো বড় বিচ্যুতি ঘটে তখন টানেলের একটা প্রান্ত আর ব্যবহারই করা যায় না, ইউজেবল থাকে না। অ্যান্ড ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন মানে কি? ইনস্ক্রিপশন মানে খোদাই করা, খোদাই কর্ম। কোনো কিছুর গায়ে যখন খোদাই করে, ইনস্ক্রিপশন। রিটেন অন দ্য সাইড অফ আ 428 মিটার টানেল, একটা 428 মিটার লম্বা টানেলের সাইডে একটা ইনস্ক্রিপশন লেখা আছে। বিল্ট বাই দ্য রোমানস, যেটা রোমানরা বানাইছিল, পার্ট অফ দ্য স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেম ইন মডার্ন ডে আলজেরিয়া। আজকের দিনের আলজেরিয়াতে একটা স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেম বানাইছিল রোমানরা, এবং সেখানে একটা 428 মিটার টানেলের সাইডে লেখা ছিল, ডিসক্রাইবস হাউ দ্য টু টিমস অফ বিল্ডার্স মিসড ইচ আদার। টু টিমস অফ বিল্ডার্স, বিল্ডারদের দুইটা টিম একে অপরকে মিস করছিল ইন দ্য মাউন্টেন। তার মানে এই হচ্ছে পাহাড়, বানানোর কথা সোজাসুজি, একটা টিম বানাইছে সোজা,
আরেকটা টিম বানাইছে বাঁকা। তাহলে কি হয়েছে শেষে? এই এই এরকম অবস্থা চলে গেছে। একটা উপরে চলে গেছে, একটা নিচে চলে গেছে। বিল্ডারদের দুইটা টিম একে অপরকে মিস করছে ইন দ্য মাউন্টেন। আচ্ছা, এই যে বিল্ডারদের টিম, তারা মাউন্টেনের মধ্যে একে অপরকে মিস করছে, এটাই তো প্রবলেম, তাই না? এই প্রবলেমটা কোথায় আছে? একটা এনশিয়েন্ট বুকে এই প্রবলেমটা কোথায় লেখা আছে? প্রবলেমটা কোথায় লেখা আছে? ইনস্ক্রিপশনে, হ্যাঁ। একটা খোদাই কর্ম। সেটা কোথায়? একটা এনশিয়েন্ট বুক, একটা প্রাচীন বইতে লেখা আছে না কিসে লেখা আছে? বুকে নেই, কোথায় আছে? ওয়ালে, ভেরি গুড, ভেরি গুড। ইনস্ক্রিপশন রিটেন অন দ্য সাইড অফ আ 428 মিটার টানেল। টানেলের সাইডে লেখা আছে, টানেলের গায়ে লেখা আছে, হয়তো টানেলের ওয়ালে লেখা আছে। একটা টানেলের সাইড, টানেলের সাইড কি বই? টানেলের সাইড আর বইতে এক জিনিস না। বই হচ্ছে পৃষ্ঠা পৃষ্ঠা পেজ, আর টানেলের সাইড তো একটা একটা স্তম্ভ, একটা স্ট্রাকচার। তাহলে ইনফরমেশন দুইটা ম্যাচ করলো না এবং উল্টা কন্ট্রাডিকশন হয়ে গেল, তাহলে ফলস। 10 নম্বর, দ্য মিস্টেক, যে ভুলটা মেড বাই দ্য বিল্ডার্স অফ দ্য স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেম, স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেমের বিল্ডাররা যে ভুলটা করছিল, ওয়াজ দ্যাট দ্য টু পার্টস অফ দ্য টানেল ফেইল্ড টু মিট। ওই ভুলটা ছিল এটা যে টানেলের দুইটা অংশ মিট করে নেই, ফেইল্ড টু মিট, তারা মিট করে নেই। বলছে স্যালডি অ্যাকুইডাক্ট সিস্টেমের বিল্ডাররা যে ভুলটা করছে সেটা হচ্ছে টানেলের দুইটা অংশ মিট করে নেই। ট্রু, ভেরি গুড, ট্রু। তো বলেই দিছে হাউ দ্য টু টিমস অফ বিল্ডার্স মিসড ইচ আদার ইন দ্য মাউন্টেন। বিল্ডারদের দুইটা টিম একে অপরকে কিভাবে মিস করছিল। যেহেতু মিস করছে তার মানে তাদের ওই পার্ট গুলা একে অপরের সাথে মিলে নেই। ডেফিনেটলি ওটা মিট করে নেই, ফেইল্ড টু মিট, মিট করতে ব্যর্থ হয়েছে। তাহলে এটা ট্রু। এই যে আমাদের আরেকটা চলে আসলো, ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, এবার আমরা আমাদের আরেকটা লাস্ট কোয়েশ্চেন করি, যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। তো শর্ট কোয়েশ্চেনের কাজ কি? শর্ট কোয়েশ্চেনের কাজ হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনের অ্যান্সার হবে এক কিংবা দুই ওয়ার্ডে, এক কিংবা দুই ওয়ার্ডে অ্যান্সার হবে। আচ্ছা, তো সেটারও কাজ কি? আমরা কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেনের মধ্যে কিওয়ার্ডস থাকবে, ওই কিওয়ার্ডস প্যাসেজে খুঁজে বের করব, প্যাসেজের ইনফরমেশন পড়বো, প্যাসেজ ইনফরমেশন পড়ে আমরা কোয়েশ্চেনের সাথে ম্যাচ করব যে আসলে কোনটা চায়, যেটা চায় সেটা আমি অ্যান্সার করে ফেলবো। ব্যাস। তাহলে আগে কোয়েশ্চেন পড়বো এবং কিওয়ার্ড বের করব। চলেন চলে যাই। আচ্ছা, তো এই হচ্ছে আমার শর্ট কোয়েশ্চেন্স। কি বলছে? চুজ নো মোর দেন টু ওয়ার্ডস। দুই ওয়ার্ডের বেশি চুজ করা যাবে না, দুই ওয়ার্ডের বেশি চুজ করা যাবে না। আচ্ছা, রাইট ইউর অ্যান্সার্স এখানে। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা কি বলে? হোয়াট টাইপ অফ মিনারেল, হোয়াট টাইপ অফ মিনারেল, কি ধরনের মিনারেল, ওয়ের দ্য ডুলাউকথি মাইন্স ইন ওয়েলস বিল্ট টু এক্সট্রাক্ট। ওয়েলসে যে ডুলাউকথি মাইন্স আছে, সেই মাইনে কোন ধরনের মিনারেল এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট করা মানে আহরণ করা। তো ওয়েলসের ডুলাউকথি মাইন কোন ধরনের মিনারেল আহরণ করার জন্য তৈরি করা হয়েছিল? তাহলে ডুলাউকথি মাইন কোন মিনারেল আহরণ করার জন্য, এক্সট্রাক্ট করার জন্য বানানো হয়েছিল? তো সেই মিনারেলটা আমার লাগবে, মিনারেলটা কি? একটু দেখেন তো কিওয়ার্ড, ডুলাউকথি মাইন্স আর ওয়েলস, যেহেতু বড় হাতে তাহলে পাওয়াটা সহজ হবে। আমরা একটু দেখি তো ওই
যেখানে শেষ হয়েছে লাস্ট, আমরা এখন দেখি পরেরটাই কোথায় আছে। দেখেন তো, ডুলাউকথি মাইন্স আর ওয়েলস, আপনারা বলেন কোথায় আছে। ডুলাউকথি মাইন্স আর ওয়েলস কোথায় পাচ্ছেন? 7th লাইন, সুন্দর। 1 2 3 4 5 6 7, 7 নম্বর লাইন, এই যে সুন্দর। ডুলাউকথি মাইন্স ইন ওয়েলস। তাহলে আমরা দেখি তো এবার লাইনটা পড়ে কি বলছে। ট্রেসেস অফ সাচ টানেলস, এমন কিছু টানেলের চিহ্ন পাওয়া যায়, ইউজড টু মাইন গোল্ড, যেটা যে টানেলগুলো কিসের জন্য ব্যবহার হইতো? টু মাইন গোল্ড, গোল্ড খনন করার জন্য, গোল্ড খনি থেকে বের করার জন্য। ক্যান স্টিল বি ফাউন্ড এট দ্য ডুলাউকথি মাইন্স ইন ওয়েলস। এখনো কোথায় পাওয়া যায়? ওয়েলসের ডুলাউকথি মাইন্সে। ওয়েলসের ডুলাউকথি মাইন্সে এমন টানেল পাওয়া যায় যেটা স্বর্ণ, গোল্ড মাইন করার জন্য পাওয়া যায়। তাহলে মিনারেল, একটা জিনিস মনে রাখবেন, মাইন মানে খনি। খনিতে যা কিছু পাওয়া যায় সেটাই খনিজ। খনির মধ্যে যা কিছু পাওয়া যায় সেটাই খনিজ পদার্থ, সেটাই মিনারেল। এটা যদি পানির খনি হয় তাহলে মিনারেল ওয়াটার, এটা যদি গোল্ড হয় তাহলে মিনারেলটা হচ্ছে গোল্ড। তাহলে এই মিনারেলটা কি? মিনারেলটা হচ্ছে গোল্ড। সুন্দর। আচ্ছা, নেক্সট। ইন অ্যাডিশন টু দ্য প্যাট্রন, প্যাট্রনের পাশাপাশি, প্যাট্রন মানে পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক মানে যিনি একটা কাজের আদেশ দেন, একটা কাজের পৃষ্ঠপোষকতা, টাকা পয়সা দেন, একটা কাজ করান। প্যাট্রনের পাশাপাশি হুজ নেম, আর কার নাম, মাইট বি কার্ভড অনটু আ টানেল। কার্ভ করা মানে খোদাই করা। তাহলে প্যাট্রনের পাশাপাশি আর কার নাম টানেলের গায়ে খোদাই করা থাকতো? প্যাট্রনের পাশাপাশি আর কার নাম টানেলের গায়ে খোদাই করা থাকতো? আচ্ছা, তাহলে আমরা আমাদের ওয়ার্ড কি লাগবে? প্যাট্রন, এবং প্যাট্রনের পাশাপাশি আর কার নাম লিখতো। প্যাট্রন ওয়ার্ডটা দেখেন তো কোথায় আছে। এইখানে দেখি, প্যাট্রন নাই, প্যাট্রন নাই, প্যাট্রন নাই, প্যাট্রন নাই। বা নেম, প্যাট্রন নেম, প্যাট্রন নেম, প্যাট্রন নেম নাই, প্যাট্রন নেম, প্যাট্রন নেম নাই, 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 প্যাট্রন নেম নাই। প্যাট্রনস নেমস, দুইটা ওয়ার্ডই পাই গেছি একসাথে এক লাইনে। মোস্ট টানেলস হ্যাড ইনস্ক্রিপশনস, বেশিরভাগ টানেলে ইনস্ক্রিপশনস থাকতো, মানে খোদাই কর্ম থাকতো। শোয়িং দ্য নেমস অফ প্যাট্রনস, ওই সব প্যাট্রনদের নাম লেখা থাকতো। হু অর্ডার্ড কনস্ট্রাকশন, যারা কনস্ট্রাকশনের আদেশ দিছে। তাহলে বেশিরভাগ টানেলের গায়ে ইনস্ক্রিপশন থাকতো, খোদাই করা থাকতো প্যাট্রনের নাম, যারা সেই টানেলের কনস্ট্রাকশনের আদেশ দিছেন। অ্যান্ড সামটাইমস দ্য নেম অফ দি আর্কিটেক্ট, মাঝে মাঝে আর কার নাম থাকতো? আর্কিটেক্টের নাম থাকতো। সুন্দর। তাহলে প্যাট্রনের নামের পাশাপাশি আমরা আর্কিটেক্টের নামও পাই। সুন্দর, পেয়ে গেছে। লাস্ট, হোয়াট পার্ট অফ সিলুসিয়া পিয়েরিয়া, সিলুসিয়া পিয়েরিয়ার কোন অংশটা ওয়াজ দ্য সেভলিক টানেল বিল্ট টু প্রোটেক্ট? সেলুসিয়া পিয়েরিয়ার কোন অংশটাকে প্রোটেক্ট করার জন্য সেভলিক টানেল বানানো হয়েছে? আমরা দেখি। ফর এক্সাম্পল, 1.4 কিলোমিটার সেভলিক টানেল ইন টার্কি। আচ্ছা, একটা পাইছি। বিল্ট, এটা বানানো হয়েছিল টু ডাইভার্ট দ্য ফ্লাড ওয়াটার, ফ্লাড ওয়াটারকে ডাইভার্ট করার জন্য, বন্যার পানিকে ডাইভার্ট করার জন্য। থ্রেটেনিং দ্য হারবার, যেটা থ্রেট করতো কাকে? কাকে ঝুঁকিতে ফেলতো? হারবারকে। হারবার মানে পোর্ট, বন্দর, ঘাট। আচ্ছা, অফ দি এনশিয়েন্ট সিটি অফ সিলুসিয়া পিয়েরিয়া, সিলুসিয়া পিয়েরিয়ার প্রাচীন শহরের যে হারবার, সেটাকে থ্রেট করত ফ্লাড ওয়াটার। ফ্লাড ওয়াটারকে ডাইভার্ট করার জন্য সেভলিক টানেল বানানো হয়েছিল।
তাহলে সেলুসিয়া পেরিয়ার কোন অংশটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য বানাইছে? ও, ফ্লাড ওয়াটার। দেখেন, ফ্লাড ওয়াটারকে তো ডাইভার্ট করতেছে, ফ্লাড ওয়াটার নিজেই তো ঝুঁকি, ফ্লাড ওয়াটার থেকে বাঁচাচ্ছে। ফ্লাড ওয়াটারকে তো আর বাঁচানোর কিছু নাই, ওটা তো বন্যার পানি। ফ্লাড ওয়াটার থেকে কাকে বাঁচাচ্ছে, বা ফ্লাড ওয়াটার কাকে ঝুঁকিতে ফেলতো? ফ্লাড ওয়াটার ঝুঁকিতে ফেলতো হারবারকে, ভেরি গুড। ফ্লাড ওয়াটার ঝুঁকিতে ফেলতো থ্রেটেনিং দ্য হারবার। এই হারবারটা ছিল কোথায়? সেলুসিয়া পেরিয়ার যে প্রাচীন শহর, এনশিয়েন্ট সিটি, সেখানকার হারবারটাকে বাঁচানোর জন্য তারা এই টানেলটা বানাইছে। কারণ এই টানেলটা যখন বানাইছে সেটা ডাইভার্ট করতো কাকে? ফ্লাড ওয়াটারকে। ফ্লাড ওয়াটারটা থ্রেট করতো কাকে? হারবারকে। তো এই হারবারের থ্রেটটাকে, ওই ফ্লাড ওয়াটারের যে থ্রেট, সেটাকে সরানোর জন্য, এবং সেই থ্রেটটা কার উপর ছিল? থ্রেটটা ছিল হারবারের উপর। থ্রেটটা ছিল হারবারের উপর। এই হারবার থেকে ফ্লাড ওয়াটারকে ডাইভার্ট করার জন্য তারা সেভলিক টানেল বানাইছে। তাহলে ফ্লাড ওয়াটার থ্রেট করতো হারবারকে, হারবারকে প্রোটেক্ট করার জন্য তারা সেভলিক টানেল বানাইছে। সুন্দর। তো এই হচ্ছে আমাদের আজকের একটা প্যাসেজ, যে প্যাসেজ আসলে একটা মানে খুব আনকমন কোয়েশ্চেন দুইটা আছে, যেগুলো আসলে থাকে না নর্মালি, বাট বছরে এক দুইবার আসে। যখন আসে তখন খুব বিপদে ফেলে সবাইকে।